আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি ভূমিকায় বেশি দূর না গিয়ে আমি আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে দেশের সংস্কৃতি কি ধ্বংসের পথে নাকি ধ্বংস হয়ে গেছে। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্দেশক এফ এম শাহিন। শাহিন, তোমাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আমিও ধন্যবাদ জানাই দিদি আমাকে যুক্ত করবার জন্য। দৃষ্টিকোণ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। তুমি কেমন আছো? ভালো থাকতে হচ্ছে, কারণ আমরা কেউই আসলে ওইভাবে ভালো নেই। আমাদের হৃদয় রক্তক্ষরণ। আমি প্রথমে আমাদের স্বাধীনতার যে মাস, মার্চের 1 তারিখ আজ, হুম। আমি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করতে চাই। আমাদের মা, যেসব বীরাঙ্গনা মায়েরা ছিলেন, তাদেরকে স্মরণ করতে চাই। সেই সাথে আমি মুক্তিযুদ্ধ যারা জীবিত আছেন এবং সেই পরিবারের কাছে ক্ষমাও চাই। আমি ক্ষমা চাই এই কারণে যে তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে, সেই বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারিনি। সেই বাংলাদেশ আজকে জিম্মি দ্বারা মানে জঙ্গি দ্বারা জিম্মি হয়ে আছে। সেই বাংলাদেশ আজকে সন্ত্রাসীদের হাতে। আমি ব্যক্তিগতভাবে একজন এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সেই সকল পরিবারের কাছেই ক্ষমা চাই, কারণ নিশ্চয়ই তারাও ভালো নেই। যারা মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান আছেন, মুক্তিযোদ্ধারা জীবিত আছেন, এই যে কষ্ট, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযোদ্ধাদের অপমান করা, বাংলাদেশটাকে অস্বীকার করা, নিশ্চয়ই তারা তারা কেউই ভালো নেই নেতাজি। আহ, হ্যাঁ, আমরা আসলে কেউই ভালো নেই। মুক্তিযুদ্ধটাই আজকে হুমকির মুখে। তারপরেও আমি আশা করি যে নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো। আমি ওই প্রসঙ্গেই বলতে চাই যে এই যে আমরা কেউ ভালো নেই, আমি প্রথমে তোমার কাজের জগৎ নিয়ে কথা বলি, যেটাতে তুমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে তুমি আসলে জানো যে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচার, আমাদের একটা আত্মপরিচয় আছে। এবং এখানে ধর্ম এবং কালচার কিন্তু প্যারালালি চলেছে। এটা আজকে থেকে না, হাজার হাজার বছরের একটা ইতিহাস আমাদের আছে, ঐতিহ্য আমাদের আছে। এবং এই যে সাংস্কৃতিক অঙ্গনে একটা খরা, গত 16 বছর, 15 বছর 7 মাস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তাই না? হ্যাঁ, টুকটাক কাজ হয়েছে। তুমি যেমন কিছু বাচ্চাদের জন্য সিনেমা করেছো, মাইক, যেটা 7ই মার্চের আমাদের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণের উপরে নির্মিত। এরকম ছোট ছোট বিচ্ছিন্ন ছোট ছোট কাজ হয়েছে। সেগুলো তো আপমর মানে সবার কাছে পৌঁছানোর সুযোগ হয় নাই বোধহয়, যায়নি। কিন্তু এই যে স্কুলে স্কুলে আগে যে একটা সাংস্কৃতিক চর্চা হতো, এগুলো তো সব বন্ধ ছিল। এই বিষয়টাকে গত 16 বছরের এই পর্যালোচনাটা আমি তোমার কাছ থেকে ফার্স্টে শুনতে চাই। এটাকে কিভাবে তুমি মূল্যায়ন করবা, বা কিভাবে বিশ্লেষণ কি তোমার? আপনি যেমনটি বলছিলেন যে নিশ্চয়ই অনেক ভালো কাজ যেমন হয়েছে, সেটি যারা ক্ষমতায় ছিলেন, আমি বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, অন্যান্য দল ছিল, 14 দলের নেতৃবৃন্দরা ছিলেন বটে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে 16 বছর বা 15 বছর তারা রাষ্ট্র সেবা করার সুযোগ পেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ যারা বাংলা সংস্কৃতিকে ধারণ করে, যারা বাঙালিতে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদের কিন্তু সবারই বাংলাদেশ আওয়ামী লীগের কাছে অন্যরকম প্রত্যাশা ছিল। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে চেতনার মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং জাতির পিতার আহ আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা দেখেছি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সকল সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের অধিকার আদায় করবার জন্য তারা লড়াই করেছে। পাশাপাশি বাংলাদেশের যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতিকে বেগবান করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য তাদের অনেক আত্মত্যাগ আছে, অনেক আত্মত্যাগ আছে। সেটা আমি অবশ্যই স্বীকার করি। স্বীকার করে এটুকুও বলতে চাই দৃষ্টিকোণ একাত্তরকে, যে 16 বছরের যে প্রত্যাশার জায়গা ছিল, সেই জায়গাটি আওয়ামী লীগ পূরণ করতে পারেনি। একজন সংস্কৃতি কর্মী হিসেবে নির্দ্বিধায় নিঃসংকোচে আমি বলতে পারি
যে সেই জায়গায় আওয়ামী লীগ কাজ করতে পারেনি, সেই জায়গায় আওয়ামী লীগ মনোযোগী ছিল না। আওয়ামী লীগ সেই জায়গাটি মনোযোগটি দেয়নি। তার কারণ আপনি যদি ধরেন, কয়েকটি কারণ হতে পারে। যে রাজনৈতিক ক্ষমতার জন্য আমাদের যে যারা নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন, সরকার বলেন আর দল বলেন, তাদের মধ্যে সাংস্কৃতিক মনোজগতে, তাদের মনোজগতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানে আমি মনে করি যে বিস্তার হয়নি, বা ওই ওই জ্ঞান তারা উপলব্ধ করতে পারেনি, উপলব্ধি তার জায়গায় আনতে পারেনি। যে সংকটের কারণে সাংস্কৃতিক জগৎটাকে তারা পিছিয়ে দিয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তারা অবহেলা করেছে। যে চর্চার মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া দরকার ছিল, যে হাজার বছরের যে সংস্কৃতি, লালন হাসান রবীন্দ্রনাথ নজরুলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা এগিয়ে নিতে পারেনি, বরঞ্চ আরো পিছিয়ে দিয়েছে। কারণ হচ্ছে মৌলবাদীদের সাথে একটি আপোষ আমরা দেখেছি বারবার। যে আওয়ামী লীগ কখনোই আপোষ করেনি, যে মৌলবাদী শক্তি যারা ধর্মান্ধ উগ্র, সেই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বারবার লড়াই করেছেন, এই দেশটাকে ছিনিয়ে এনেছেন। সেই পাকিস্তানি প্রেতাত্মা, সেই পাকিস্তানি ভাবধারা, সেই মৌলবাদী ভাবধারার বুদ্ধিজীবী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার বিরুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু লড়াই করেছেন। আমরা যদি ৫৪ যুক্ত ফ্রন্ট থেকে শুরু করি, যে বঙ্গবন্ধুকে ভারতের দালাল, হিন্দুত্ববাদের দালাল, চর, নানা রকম কথা শুনে কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি করেছেন। এবং দেখেন, এই যে সমাজ ব্যবস্থা ছিল ৬০-এর দশক বা ৭০-এর দশক আমরা যদি ধরি, এই যে বর্তমানের যে তথাকথিত শিক্ষিত সমাজ আমরা বলছি, আমরা শিক্ষায় অগ্রগামী হয়েছি, আমাদের শিক্ষার ব্যবস্থাটা অনেক এগিয়ে গেছে, তথ্য প্রযুক্তির সংমিশ্রণ হয়েছে, কিন্তু বাস্তব অর্থে যে শিক্ষাটা মানবিক করে গড়ে তোলে, যে শিক্ষাটা আমাদের মানে অসাম্প্রদায়িক সমাজ তৈরি করতে সহযোগিতা করে, যে শিক্ষাটা আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে, সেই শিক্ষাটা আমাদের এই জেনারেশনকে, কয়েকটা জেনারেশনকে আমরা দিতে পারি। সেই ব্যর্থতা নিশ্চয়ই আওয়ামী লীগকে বহন করতে হবে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে সেই দায় স্বীকার করতে হবে। সেই সাথে আমরা বলতে পারি আমাদেরও সমাজের নাগরিক হিসেবে, যারা আমরা ইন্ডিভিজুয়াল, যারা আমরা সত্যিকার প্রগতিশীলতার চর্চা করি, সাংস্কৃতিক চর্চা করি, তাদেরও অনেক দায় ছিল, তারাও সেই দায় নিতে ব্যর্থ হয়েছে, সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি আপনি দেখেছেন একটি ঘটনা, গতকালই দেখলাম, আমাদের শিল্পকলা একাডেমির একাডেমির, মহাপরিচালক, উনি হ্যাঁ পদত্যাগ বলো। করেছেন। নিশ্চয়ই আপনি জানেন, এই প্রশ্নটা আমাকে করতেন আমরা আপনি। করতাম, তুমি করো, হ্যাঁ, একই বলে ফেলো হ্যাঁ, একই যে কথা। আহ, তিনি পদত্যাগ করেছেন। আমরা জামিল আহমেদকে চিন্তাম একজন মুক্ত চিন্তার মানুষ হিসেবে, আমরা জানতাম আর কি তার গবেষণা, তার শিক্ষকতা। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর পর যে কাণ্ডগুলো ঘটালেন, সত্যি আমরা মর্মাহত হয়েছিলাম, এবং আমরা তার প্রতি বিশ্বাস হারিয়েছি এক কথায়। যে মানুষটি এতদিন যে কথাগুলো বলতেন, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন, অথচ উনি বঙ্গবন্ধুকে এখন সম্মান দিতে ওনার কষ্ট হয়। মুক্তিযুদ্ধ নিয়ে ওনার নানা বিতর্ক তো আছে, উনি এটা প্রকাশ্যে বলেন। এবং সর্বোপরি ওনার শিল্পকলায় দাঁড়িয়ে উনি নিজেই নাটক বন্ধ করলেন। আজকে পদত্যাগটি যদি ওই দিন উনি করতেন, তাহলে উনি আমাদের সংস্কৃতি কর্মীদের কাছে, সংস্কৃতি প্রেমী সাধারণ মানুষের কাছে উনি কিন্তু অন্যরকম একটি জায়গা পেতেন, অন্যরকম শ্রদ্ধায় উনি সিক্ত থাকতেন। নিশ্চয়ই আজকে এতদিন পরে তার বোধোদয় হয়েছে। আমি তারপরেও বলবো যে উনি উনি হয়তো ভিতরে ভিতরে চাচ্ছিলেন যে দেখি লড়াই করে টিকে থাকতে পারবো কিনা, বা কিছু কাজ করতে পারবো কিনা। আমরা জানতাম যে মৌলবাদী অপশক্তি আজকে এই সরকারের সাথে আছেন, সেই শক্তির সাথে উনি লড়াই করে পারবেন না। কারণ সেই শক্তি বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে আসেনি। ওনার বক্তব্যে নিশ্চয়ই শুনেছেন যে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ওনাকে কোনো কিছু করা হচ্ছে না, অপমান করা হচ্ছে, ওনার ডিসিশন গুলো আহ, মানে নিতে বাধা সৃষ্টি করছেন। এবং সরাসরি উনি এই সাংস্কৃতিক উপদেষ্টার কথা বলছিলেন, যে মোস্তফা সরোয়ার ফারুক। আমরা জানি তার চিন্তা শক্তি কতটুকু, এবং কাদের পৃষ্ঠপোষকতায় এই মোস্তফা সরোয়ার ফারুকী এত বড় পরিচালক হলেন, এত পরিচিতি পেলেন, সেটা আজকে সবার কাছে স্পষ্ট। এবং সে দেশের বিরুদ্ধে যে কত রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এই বিদেশি বিনিয়োগদের কিভাবে সে এই আন্দোলনটাকে সে সামনে এগিয়ে নিয়েছে, সেটা আমরা সবাই জানি এবং সেটা বুঝি। কিন্তু আমরা জামিল ভাইকে এইটুকু বলতে চাই, জামিল ভাই, আপনাকে অন্যরকম ভাবে চিনতাম আমরা। সেই জামিল ভাইয়ের প্রতি আমরা কি আস্থা রাখতে পারবো? আজকে পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু যে সম্মানটুকু আপনি খোয়ালেন আমাদের কাছে, যে শ্রদ্ধার পাত্রে হিসেবে আপনি ছিলেন, সেই জায়গাটুকু তিনি থাকলেন না। আজকে এইটুকু বলতে চাই এই বিষয়টা নিয়ে, যে আজকে লালনের উৎসব বন্ধ করা হচ্ছে, বসন্ত উৎসব বন্ধ করা হচ্ছে, বিভিন্ন ব্যান্ডের দলের গান বন্ধ করা হচ্ছে।
বিভিন্ন চিত্র নায়িকা যারা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অপমান করা হচ্ছে। এবং এই তৌহিদি জনতার নামে যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ইসলামকে ব্যবহার করে, এই ইসলাম কখনোই আমাদের ইসলাম ছিল না, আমাদের এই সাউথ এশিয়ার ইসলাম নয়, এই ইসলাম পাকিস্তানিদের একটি জঙ্গি গোষ্ঠীর মদদে এই ইসলামটাকে, এই ইসলামটাকে কায়েম করতে চায় বাংলাদেশে। ঠিক সেই শক্তি, আমি বলবো সেই অপশক্তি আজকে ভর করেছে বাংলাদেশের উপর, সেই আর আজকে ভর করেছে এই কি বলবো সেই উগ্রবাদী সংস্কৃতি কায়েম করবার জন্য। তারা আজকে সেই জায়গাটুকু নিয়ে কাজ করছেন। সেটি দুঃখজনকও বটে জামিল ভাইয়ের জন্য। তিনি পদত্যাগ করেছেন, আমরা সাধুবাদ জানাই। দীর্ঘদিন পরে হলেও তিনি তার বোধের উদয় হয়েছেন এই কারণে। ধন্যবাদ শাহিন, তোমাকে একটু জাস্ট মনে করিয়ে দেই কেন আওয়ামী লীগের গত 15 বছর বা 16 বছরের কথাটা আমি তুললাম। তোমার মনে আছে কিনা, যখন বিএনপি জামাত একসাথে জোট করে ক্ষমতায় আসলো 2001 কথা বলছি, তখন কিন্তু তোমার মনে আছে রমনার বটমূলে বোমা হামলা, উদিচি হামলা, সিরিয়াল বাংলা ভাই সিরিয়াল সিনেমা হলগুলোতে বোমা হামলা, এভাবে করে কিন্তু ফার্স্ট সংস্কৃতি অঙ্গনে একটা ধাক্কা দিল। তো আমরা যখন নাকি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের মতো ফোর্স ক্ষমতায় আসলো, তখন আমরা কিন্তু ভেবেছিলাম, কারণ যতদূর আমরা শেখ হাসিনা সম্পর্কে জানতাম, উনি বাংলা সংস্কৃতির খুবই একজন ভক্ত অনুরাগী এবং উনি চর্চাও করেন, শুধু গানও করেন। তো আমরা ভেবেছিলাম যে হয়তো আবার আমরা এই যে মানুষের ভিতরে একটা বিমুখতা, ওইটা আহ, মানে ভয়, চাপ, এটা থেকে উনি আমাদের জাতিকে বের করে আনবেন। সেটাতে গত 16 বছর ওটা তো হয় না, উল্টা ওয়াজ মাহফিল অনেক বেশি সুযোগ পেয়েছে, যেটা সংস্কৃতি, আমাদের বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এগুলা এগুলা কি কাজ করেছে, আমি আসলে এটা একটা প্রশ্ন, এটা একটা ধাঁধার মতো লাগে। এবং সব নিজেদের লোকরা ছিল বলে আর কি। এখনকার যারা বলে যে আওয়ামী লীগ ক্যাপচার করে রেখেছিল, তাহলে কি ক্যাপচার করে রাখলো, আমরা ইউটিলাইজ করতে পারলাম না। তুমি বলেছো তোমার জায়গাটা, কারণ তুমি ভিতরে ছিল, তুমি অনেক কিছু জানো, সব তো হয়তো বলতেও পারো না, কিন্তু যতটুকুন বলেছো সেটাও অনেক, এটাও বলতে চায় না মানুষ। কারণ নিজেদের দোষ স্বীকার করতে হবে, দোষ স্বীকার করলেই তারপরে তুমি ওই জায়গা থেকে আবার কাজ করতে পারবা, শুদ্ধ কাজ। সেটা আসলে দেখছি না আর কি, খুব কম দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মধ্যে। তো আমি আরেকটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে এই যে মনে করো আমরা তো অনেক ত্যাগ, অনেক এত মা বোনের ইজ্জত, সম্ভ্রম, মুক্তিযোদ্ধাদের কষ্ট, শহীদ, সমস্ত কিছু, একটা দেশ পেলাম না? এই দেশটাকে আমরা আমাদের মতো করে, আমাদের 4টা মূলনীতি, কি সুন্দর সংবিধান, সবকিছু গিয়ে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, তারপরও শত বাধার পরও কিন্তু এখন মনে হচ্ছে পুরোটাই মৌলবাদীদের হাতে চলে গেল। এই যে চলে গেল, এখান থেকে আমরা ফিরবো কিভাবে? কিন্তু মেজরিটি কিন্তু এখনো মনে হয় আমরাই। না, তোমার কি আপনি মনে হয়? যাদেরকে দেখছেন, জি, তারা আসলে বাংলাদেশের 10 ভাগ লোককেও প্রতিনিধিত্ব করে না। করে না। আমি আমি এই বিশ্বাস রাখতে চাই। দেখুন, মুক্তিযুদ্ধ হয়েছিল শুধু অর্থনৈতিক বৈষম্যের কারণে নয়, রাজনৈতিক বৈষম্যের কারণে নয়, সবচেয়ে বড় যুদ্ধটি ছিল সাংস্কৃতিক লড়াই। হ্যাঁ, যে বাংলা সংস্কৃতির যে শক্তি, আমি বিশ্বাস করি সাময়িকভাবে এখন আমিও অনেক সময় ভাবি যে এটা কি হয়ে গেল, তাদের হাতে পুরো দেশটা জিম্মি। আমিও বলছি, কিন্তু আমার যেটা বিশ্বাস যে এই যে পলিমাটির উপরে তো বাংলাদেশটা গড়ে উঠেছে। এই লালন হাসনের যে বিমোহিত সুর, আম, আমাদের হৃদয়টা খুব নরম, আমরা আবেগে খুব পীড়িত হই। যে কারণে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত বদলাতে পারি আর কি। যে আন্দোলনটার মধ্য দিয়ে দেখলাম আগস্ট বা জুলাইকে যারা কেউ আন্দোলন বলছে, কেউ অভ্যুত্থান বলছে, আবার কেউ আমরা বলছি এটা ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। সেটা দেখেছি, মানুষ বিভ্রান্ত হয়েছে, কিছু মানুষ তৈরি করা হয়েছে বিভিন্ন সময় অনেক আগে থেকে। যেমনটি আপনি বলছিলেন যে 2001 সালে যে বাংলা ভাই নামে যে জঙ্গির যে উদ্ভব লোকটা, আমরা হ্যাঁ, দেখলাম, সারা জঙ্গিটা। দেশব্যাপী তাদের তাণ্ডব দেখলাম, কিভাবে মানুষকে হত্যা করেছে, ঝুলিয়ে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে। এবং তারপরে যে আওয়ামী লীগের কাছে প্রত্যাশা ছিল 2008-এর পরে যখন তারা ক্ষমতায় আসলো, যুদ্ধাপরাধীদের বিচার তারা করতে চাইলো এবং করলো। আমরা ধন্যবাদ করেছে। জানাই সে কারণে। হুম। বঙ্গবন্ধু কন্যাকেও ধন্যবাদ জানাই যে তার সেই অবশ্যই। স্বপ্ন থেকে হিলারি ক্লিনটন বা ওই যুক্তরাজ্যের প্রেসিডেন্টের ফোনকে ওভারলুক করে তিনি কিন্তু এই রাষ্ট্রের বিরোধিতাকারী, স্বাধীনতার বিরোধিতাকারীদের তিনি শাস্তি নিশ্চিত করেছিলেন অটল থেকে। এই কারণে তারা অবশ্যই তার প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি তার দলের অনেক নেতৃবৃন্দ, এটা আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে অনেক নেতা, আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা, এই যে যারা জঙ্গি গোষ্ঠী
যাদেরকে শাস্তির আওতায় আনা যেত, এই যে উগ্র মৌলবাদী শক্তিকে, তাদেরকে তারা সেই শাস্তির আওতায় আনতে পারেনি। সেটা নানাভাবে তারা আপোষ করেছে, তাদেরকে ইভেন কি তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এই যে আজহারির মতো একজন বক্তাকে হুম। আওয়ামী লীগের সময় তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করতে দেওয়া, অজবাফিল করতে দেওয়া, দিয়ে দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা দেখেছি তার পায়ের কাছে বসে থাকতে, আওয়ামী লীগের এমপিদের দেখেছি তার পায়ের কাছে বসে থাকতে। তারা ক্যাম্পেইন করেছে গাড়িতে, আমি আমি নাম ধরে বলতে পারি, এই মুক্তিযোদ্ধা মন্ত্রী, এই নারায়ণগঞ্জের কয়েকজন এমপি, তারা কিভাবে এদেরকে প্রমোট করেছে সারা দেশে। তো এরা তো আসলে আমি কি বলবো, রাজনৈতিক মূর্খ বলবো এদেরকে, না এদের আসলে আমি জানি না, আমি ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে, যে এই মূর্খতা থেকে যারা আওয়ামী লীগের দর্শনে এরা কতজন বিশ্বাস করতো আমি নিশ্চিত নই। লোপাদি, আমি এই প্রশ্নটি করতে চাই আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে, এই আলোচনার মধ্য দিয়ে, যে বঙ্গবন্ধুর যে মানব মুক্তির দর্শন আমরা যেটাকে বলি, হ্যাঁ। মুক্তিযুদ্ধকে যে দর্শনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে অর্জন করলেন, এবং তিনি না থেকেও তার নামে একটি মুক্তিযুদ্ধ হলো, তার ডাকে 30 লক্ষ মানুষ শহীদ হলো, তার ডাকে বাঙালি তার কাঙ্ক্ষিত স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে আসলো, সেই বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের কতজন নেতা ধারণ করে, সেই প্রশ্নটি কিন্তু এই প্রজন্ম করেছে বারবার, এবং আমরা অনেক সময় করেছি। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় করেছি বিধায় অনেক নেতা আমাদেরকে বিভিন্ন নামে ট্যাগ দিতেন, শাহবাগী, হ্যাঁ শাহবাগী আতেল, এই নানা রকম ট্যাগ আমরা শুনে এসেছি। আমি মনে প্রাণে একজন বাঙালি হিসেবে বলতে চাই, নিশ্চয়ই এত বড় একটি ট্র্যাজেডি 5ই আগস্ট, 15ই আগস্ট আমরা দেখেছি, বাঙালি জাতি দেখলো। তারপরে নিশ্চয়ই বাঙালি আহ, যে জাগরণ তৈরি করেছিল তার সংস্কৃতির মধ্য দিয়ে, আজকে যারা ক্ষমতা দখল করে আছে তারা 10 ভাগকেও, বাংলাদেশের 10 ভাগ মানুষকেও তারা প্রতিনিধিত্ব করে না। আমি বিশ্বাস করি বাঙালি নিশ্চয়ই জেগে উঠবে, এবং খুব দ্রুত সময়ের মধ্যেই জেগে উঠবে, কারণ তার মুক্তিযুদ্ধকে বাঙালি কখনো অপমানিত হোক এটা কেউই চায় না। যারা যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা তাদের আদর্শ অনুসরণ করে, তারা বাদে আজকে আমি বলবো যে সমস্ত রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা উপলব্ধি করছে তারা যে কি ভুল করেছে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তাদের রণকৌশলে যে কি ভুল ছিল, আওয়ামী লীগও নিশ্চয়ই এটা বিচার বিশ্লেষণ করবে, যে এই যে ষড়যন্ত্র আমরা বলছি, আগস্ট আগস্ট জুলাই আগস্ট, সেই ষড়যন্ত্র কেন সফল হলো, বা সেই আন্দোলনটি কেন সফল হলো, নিশ্চয়ই আওয়ামী লীগের সেই রণকৌশলে ভুল ছিল, তার রাজনীতিতে ভুল ছিল, সেই উপলব্ধি করবে। যেই ষড়যন্ত্রকারীরা, এই দেশ বিরোধী শক্তি, দেশি বিদেশি যে ষড়যন্ত্র করে আজকে যে আওয়ামী লীগ উৎখাত হলো, আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হলো, পুলিশকে হত্যা করা হলো, সাম্প্রদায়িক হামলা হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়িদের উপর আক্রমণ করা হলো, এই আদিবাসীদের উপর আক্রমণ করা হলো, নিশ্চয়ই তারা বিশ্লেষণ করবেন, এবং আগামী দিনে এই বাংলাদেশ যে কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তাদের রাজনীতিক আহ কি বলবো, বা ভবিষ্যতের রাজনৈতিক যে পরিকল্পনা সেটি জাতির কাছে তুলে ধরবেন, আমি সেটা বিশ্বাস করি একজন সংস্কৃতি কর্মী হিসেবে। এখন আমি তোমার নামে তো অনেকগুলো কেস, এবং তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, এলাকার লোকজন সবার নামে কেস। তুমি কি আমাকে, মানে এই যে কেসগুলো হচ্ছে, এই কেসগুলোকে তো তোমরা কি কোনো উকিল ধরতে পারছো কিনা, উকিলরা ঠিক মতো কাজ করতে পারছে কিনা, এই ফলস কেসগুলোর কি, মানে তুমি কি তোমার অভিজ্ঞতাটা একটু বলবা একজন না, কেস কেস খাওয়া ভিকটিম হিসেবে? একটা জিনিস তো সারা পৃথিবী বুঝতে পারছে যে জুলাই আগস্টে যারা আহ, কি বলবো এটা, মেটিকুলাস ডিজাইন করে যাদেরকে হত্যা করা হলো, পুলিশকে হত্যা করা হলো, 500-র উপরে থানা পুড়িয়ে দেওয়া হলো, সেটা আমরা দেখেছি। আমরা কোনো মৃত্যুই আমরা বলতে পারি না আমাদের কাম্য, প্রত্যেকটি মৃত্যুই না। বেদনাদায়ক। যদি কেউ ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যায় তারাও সেটি বেদনাদায়ক। আবার কেউ জঙ্গি বাদে উদ্বুদ্ধ হয়ে যে পুলিশকে হত্যা করলো, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করলো, সেটিও নিশ্চয়ই বেদনাদায়ক। আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে এটুকু বলতে চাই যে এই সকল মামলা যে সাজানো এবং একটা মানে একটা ঘোরটোপে তারা করলো, ধরেন আমি একজন সংস্কৃতি কর্মী, একজন সংবাদ কর্মী হিসেবে আমার নামে মামলা করা, এরকম অসংখ্য 1000 সাংবাদিকের উপরে মামলা দেওয়া হয়েছে, অসংখ্য মামলা। সাংবাদিক জেলে, সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে। রাজনীতিবিদ আমি বাদ দিলাম, একজন একজন চলচ্চিত্র কর্মী বা একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে নিশ্চয়ই এটা বোঝা যায় যে আমি নিশ্চয়ই মারামারি করতে যাইনি, আমি কারো ঘরে আগুন দিইনি, দখলদারিত্ব করি, তারপরেও আমার মামলা খেতে হবে।
এটা যে সাজানো মামলা, এবং যারা হত্যার, বলা হলো যে হত্যার শিকার হয়ে যে মামলাগুলো হলো, সেই শহীদরা যে অনেক শহীদরা ফিরে আসলো, এটা কিন্তু আমরা গণমাধ্যমে দেখছি যে অনেকে হুম। জুলাই আগস্টের অনেক শহীদ ফিরে আসছে। তার মানে যে এই মামলাগুলো সাজানো একটি রাজনৈতিক পক্ষকে, একটি আদর্শকে হত্যা করবার জন্য, একটি আদর্শকে নিশ্চিহ্ন করবার জন্য এই মামলাগুলো করা হয়েছে। পৃথিবীর মানুষের কাছে নিশ্চয়ই এটি আস্তে আস্তে সেটি পরিষ্কার হচ্ছে। আর বাংলাদেশের মানুষের কাছে এখন, রূপাদি, আপনি জিজ্ঞেস করলে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কাছে জিজ্ঞেস করলে বলবে যে এরা কারা, কারা আজকে রাষ্ট্রকে জিম্মি করছে, কারা এই যে মামলা হামলা করে। আপনি ভাবতে পারেন একটি সভ্য দেশে, আমি খুবই লজ্জিত যে একজন বাঙালি বা বাংলাদেশি বিষয়ে বলতে হচ্ছে যে একটি সভ্য দেশে তার নাগরিককে ডেভিল উপাধি দিয়ে তাদেরকে হ্যান্ড করতে হবে। মানে এটি কি কেউ বলতে পারে যে তাদের, হ্যাঁ, আর দোষী হতে পারে সে, রাজনৈতিক ভাবে যদি সেই আদর্শ বিলং করে, সেই আদর্শ ধারণ করে, তাকে আপনি দোষ দিতে পারেন। কিন্তু একজন রাজনৈতিক কর্মীকে আপনি এই কারণে তাকে জেলে দিবেন, ফাঁসির আসামি করবেন, হত্যার আসামি করবেন, তার নামে একাধিক মামলা দিবেন, এবং তাদেরকে ডেভিল হান্ট নামে একটি কর্মসূচি ঘোষণা করে, একটা অভিযান তৈরি করে। আমি সত্যি দুঃখিত এবং লজ্জিত বটে যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আমরা সবসময় প্রাউড ফিল করি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী এরকম একটি কর্মসূচি নিবে, আমি ভীষণ লজ্জিত। এবং আমি নিশ্চয়ই এই এই যে ডেভিল হান্টের নামে যে সাধারণ মানুষকে, প্রায় 20 থেকে 22 হাজার সাধারণ মানুষকে, একদমই হুম। সাধারণ মানুষ, হয়তো কেউ কেউ রাজনৈতিক কর্মীও বটে, তাদেরকে নির্মম নির্যাতন, মব কিলিং এর মধ্য দিয়ে, নির্যাতনের মধ্য দিয়ে, এবং পরিশেষে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে কারাগারে নেওয়া হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘন। এটি কোনো সভ্য দেশ, সভ্য জাতি, এবং কি পৃথিবীর কেউই এটি যারা জানবে, তারা এটি আহ, আসলে সহ্য করতে পারবে না। এটার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, অনেক সময় আমার কাছে এরকম মনে হচ্ছে, কারণ আমার একটা রাজনৈতিক মতাদর্শ বা থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। অ্যাজ এ মানুষ হিসেবে আমার একটা মতাদর্শ আছে, সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। কিন্তু তার জন্য তো আমি দোষী সাব্যস্ত হব এরকম তো হওয়ার কথা না। আমার মত প্রকাশের স্বাধীনতা, এটা আমি হিটলারের সময়, আমি তো সিনেমাগুলো দেখি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, তো তখন মনে হতো যে একটা গোষ্ঠী বলে তাকে অত্যাচার করো, সেম ঘটনা ঘটছে। এবং আমাদের মাথার উপরে আছেন একজন শান্তিতে নোবেল বিজয়ী, সেটা আরো আনফরচুনেট। আমরা আশা করি নাই। তো যাই হোক, এখন আম, আশা করি এই মামলাগুলো খারিজ হবে। এই মামলাগুলো একসময় তোমাদের, মামলা তো মামলাই, সেটা অসত্য মামলা হলেও তো এটা একটা ভোগান্তি তো হয়, হ্যারাসমেন্ট, এটার সমাপ্ত এবং ঘটবে আপনি কিছু। আপনি শুধু মামলার কথা বলছেন কেন, আজকে বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ তাদের ঘর ছাড়া, ঘর ছাড়া। তারা কর্মহীন। তারা কেউ ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছে না, কেউ চাকরিতে যেতে পারছে না। যদি কেউ ঘরে না থাকতে পারে না, নিজ বাড়িতে নিজ বাসায় পালিয়ে জীবনযাপন করা কত কষ্টের। তাদের হাতে অর্থ নেই, তাদের খাবারের সংস্থান নেই। এই যে মামলাগুলো কিভাবে পরিচালনা করবে, উকিল ধরা, হ্যাঁ, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যতটুকু জানি বাংলাদেশ আওয়ামী লীগও একটি টিম করেছে, তারাও জেলায় জেলায় সাপোর্ট দিচ্ছেন। অনেকের স্থানীয় সংসদ বা স্থানীয় নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন। এটি হচ্ছে কিছু জায়গায়, সব জায়গায় নয়। কিন্তু তারপরেও যার দুধের বাচ্চা আছে, সে যখন বাজারে যেতে পারে না, তার ছোট্ট বাচ্চাটি যখন স্কুলে যেতে পারে না, যেতে পারে না। তার স্ত্রী যখন ঘর থেকে বেরোতে পারে না, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এটি তো প্রকৃতিও সহ্য করবে না। একটা নেচার জাস্টিস বলে একটা কথা আছে। আমি দৃষ্টিকোণের মধ্য দিয়ে বলতে চাই, ওই যে নোবেল প্রাইজের কথা বলছিলেন, যে শান্তি নোবেল বিজয়ী আমাদের সেই ডক্টর ইউনূসের কাছে আমি আমি একটা রিকোয়েস্ট করতে চাই তাকে। আমি বলতে চাই, আপনি অনেক পড়ালেখা করেছেন, অনেক জ্ঞানী একজন মানুষ, একজন শিক্ষক হিসেবে আপনি যতটুকু ব্যবহার হয়েছেন বা আপনি নিজে এই কাজটি করেছেন, এখনো সময় আছে এই রাষ্ট্রটাকে বাঁচাবার জন্য। এই যে জঙ্গিদের দ্বারা যে আপনি ব্যবহৃত হচ্ছেন, বা আপনি যদি জঙ্গিদের লালন পালন করে থাকেন, এখনো আপনার বাংলাদেশের জন্য হলেও আপনার ইস্তেফা দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চেয়ে এই বাংলাদেশকে এখনো শান্তির পথে ফিরে আনা উচিত। আমি বিশ্বাস করি এখনো সম্ভব, এখনো শান্তির পথে ফেরা সম্ভব। এবং দলমত নির্বিশেষে যে প্রত্যাশা, আপনি বলছিলেন যে শান্তি নোবেল বিজয়ী একজন মানুষের কাছে যে প্রত্যাশা ছিল মানুষের,
আমি আমি আমার কোনো প্রত্যাশা ছিল না, কারণ আমি তাকে তার সম্পর্কে ব্যক্তিগতভাবে জানি যে সে কিভাবে এই আজকের এই জায়গায় কাদের পৃষ্ঠপোষকতায় সেই ডিপ স্টেট বলি, আমরা সেই ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বলি, আমরা যারা সচেতন একজন গণমাধ্যম কর্মী হিসেবে বা সাংস্কৃতিক কর্মী হিসেবে জানতাম, কিন্তু সাধারণ মানুষ হিসেবে তো ওনাকে মানুষ তো অনেকে জানতো না। শ্রদ্ধা করতো, ওনাকে জানতো না, ওনার সম্পর্কে জানতো না, তাকে ভাবতো যে পৃথিবীর মধ্যে বাংলাদেশের একমাত্র যিনি শান্তি নোবেল পেলেন সেই ডক্টর ইউনূসকে মানুষ সম্মান করতো। সেই সাধারণ মানুষের কথা বিবেচনা করে যাদেরকে যাদেরকে আপনি আঘাত করছেন, যাদের কাছে আপনি আজকে ভিলেনে পরিণত হচ্ছেন, আজকে জঙ্গিদের গডফাদারে পরিণত হচ্ছেন, চিহ্নিত হচ্ছেন, এখনো সময় আছে। আমি বিশ্বাস করি যে তার যদি শুভবুদ্ধির উদয় হয়, সে ইস্তফা দিবে, পদত্যাগ করবে, এবং আমার মনে হয় যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ধারা ফিরিয়ে আনার এখনো সময় চলে যায়নি নেপালে। আমি বিশ্বাস করি। আমরা অনেক কথা বললাম, শেষের দিকে চলে আসছি। আমি জাস্ট এই যে তুমি বললা যে ওনার বোধোদয় হবে, উনি ইস্তফা দিবেন, ওনার দেওয়া উচিত, মানুষ খুবই জর্জরিত, আহ বিপর্যস্ত জাতি। এর মধ্যে এটা যখন আমরা বলছি, সেদিকে একটা নতুন রাজনৈতিক দল আবির্ভাব হলো, কিংস পার্টি। তো এবং বোঝা যাচ্ছে ওনার সমস্ত ইয়াতে ওদের যেটা সরকারি পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দলটার আবির্ভাব। তো উনি যেহেতু এই দেশটার এখন প্রধান ব্যক্তি, তো ওনারও পৃষ্ঠপোষকতা আছে এই রাজনৈতিক দলে, এবং তাদের তাদের পুরো কর্মকাণ্ড নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না আমার অনুষ্ঠানে। কিন্তু তুমি দেখেছো যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, তখন আমি তাদের কাছে কিছু আশা করি না, কিন্তু আমাদের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে এইসব অডাসিটি গুলো ওরা করছে, কারণ এটা তো আমাদের দেশ, দেশ হচ্ছে মা। তো এই পুরো বিষয়টাকে তুমি তোমার দৃষ্টিতে একটু বিশ্লেষণ করো। আপনি জেনে থাকবেন যে 18 সালে যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, জি। তখন কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু এই প্রজন্মের কিছু আহ, সন্তানকে আমরা দেখলাম, হুম। তারা প্লাকার্ড দিল যে তুমি কে আমি কে রাজাকার। হ্যাঁ। এটা কিন্তু 18 সালের স্লোগান। আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ওই বক্তৃতার মধ্য দিয়ে তারা রাগ করে ক্ষোভে ওই স্লোগানটি দিলেন। আমরা হুম। অনেকে এই ব্যাখ্যাটি করার চেষ্টা করি যে ঢাকা চেষ্টা করি, বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ। ওই দিন এই স্লোগানটি প্লাকার্ড হাতে, আপনি যদি চান আমি প্রমাণও দেখাতে পারবো, 18 সালে বহু পত্র পত্রিকা এসছে, তারা আমি রাজাকার এই প্লাকার্ডটি বুকে নিয়ে হাতে উঁচু করে নিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের গণমাধ্যমের সামনে। তার মানে এই যে প্রজন্মটি, এদের কাছে কোনো প্রত্যাশা তো আমাদের নেই, কারণ আমাদের প্রত্যাশা তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, বাংলাদেশের যেখানে কেন্দ্রে অবস্থান করে, রাজনীতি অনেকটা নিয়ন্ত্রণ করে, সেখানে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুক্তিযোদ্ধাদের এভাবে অপমান করবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য এভাবে ভেঙে দিবে, বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিবে। এখানে শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় লোকাদি, আমি এটা বলতে চাই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে আঘাত হানা। তো আমি বিশ্বাস করি যে কিংস পার্টিটি হলো সেটি মানুষ কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে মন্তব্য করার মতো এখনো যথেষ্ট সময় আসেনি। আমরা এই সব চরিত্রকে চিনি, এই চরিত্র কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, কে কোন গুটি হিসেবে ব্যবহার হচ্ছে। আমি তাদের অভিভাবকদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠলে আপনার সন্তানদেরকে হারাতে হবে। আজকে আমি ডক্টর ইউনূসকে আহ্বান জানালাম আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে, ভালোভাবে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠবে, এই শ্রমিক কৃষক এই যে খেটে খাওয়া মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টস এর শ্রমিকরা কর্ম বেকার। হারাচ্ছেন, চাকরি হারাচ্ছেন, এরা যখন রাস্তায় নামবে না, তখন কিন্তু এরা জীবন মৃত্যুর ভয় পাবে না। তখন এদের আক্রোশে আপনারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। যে সম্মান নিয়ে আজকে দেশ ত্যাগ করতে পারবেন, যে সম্মান নিয়ে আপনারা এখনো শান্তির পথে ফিরে আসতে পারবেন, সেই সম্মানটা, সেই সময়টুকু আপনাদের, যদি বাংলাদেশের মানুষ জেগে ওঠে, রাস্তায় নামে, নিশ্চয়ই দেয়ালে পিঠ ঠিকই যাচ্ছে আজকে। মানুষ যেমন কর্মহীন হচ্ছে, ব্যবসা বাণিজ্য ধস নেমেছে, আজকে সামাজিক নিরাপত্তা নেই, নারীরা ঘর থেকে বেরোতে পারছে না, আজকে 3 দিনে 100-র বেশি রেপ হচ্ছে যে দেশে, 4 বছরের শিশুকে, এতিম শিশুকে নিয়ে তাদের ধর্ষণ করা হচ্ছে, ঘরের মধ্যে ডাকাতি করা হচ্ছে, নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এই যখন সামাজিক নিরাপত্তায়, এই যখন রাষ্ট্রের নিরাপত্তা, আর ওই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাত 3টায় যে জোকারি করে প্রেস কনফারেন্সের নামে, মানুষ কিন্তু রাস্তায় নামলে, আমি আবারও বলছি লোপাদি আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে, তারা সম্মানের সাথে, আমি ডক্টর ইউনূসকে আবারও বলতে চাই, সম্মানের সাথে
আপনারা দেশ ত্যাগ করতে পারবেন না, অনেক বড় বিপর্যয় নেমে আসবে। তাই আবারও আহ্বান রাখতে চাই, এই কিংস পার্টি করে এই বিদেশি অর্থের সাহায্য নিয়ে, বিদেশি ডিপ স্টেটের সুযোগ নিয়ে আপনারা রাষ্ট্রটাকে আজকে ওদের হাতে তুলে দিবেন না, আজকে রাষ্ট্রটাকে শেষ করবেন না। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ায়, ইতিহাস তাই বলে। তার বড় উদাহরণ 52 ভাষা আন্দোলন, তার বড় উদাহরণ 69 গণ অভ্যুত্থান, তার বড় উদাহরণ 71 মহান মুক্তিযুদ্ধ, তার বড় উদাহরণ 90 গণ অভ্যুত্থান, তার বড় উদাহরণ 13 সালের শাহবাগের গণজাগরণ মঞ্চ। যখন পুলিশকে হত্যা করছিল এই জামাত শিবির বিএনপির একটি অংশ, এই যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করবার জন্য সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সেটি আপনি আমি দেখেছি। ওই ছোট্ট শিশু সহ ওই নারী পুরুষ নির্বিশেষে সেই ইমামরা চলে এসেছিল শাহবাগে, যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে, শান্তির কথা বলে, সাম্যের কথা বলে। বাঙালি সংস্কৃতি যেমন সাম্যের কথা বলে, ইসলামও সাম্যের কথা বলে, আমি সেটা বিশ্বাস করি। সেই শান্তির ইসলামকে যারা জঙ্গিবাদী ইসলামে পরিণত করতে চায়, সেই শান্তির ইসলামকে যারা রাজনৈতিক ইসলামে পরিণত করতে চায়, বাংলাদেশের 90% মুসলমান হিসেবে যারা বলছেন, যাদের প্রতিনিধিত্ব করেন, যারা বলছেন, তাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন উপাধি। আমি বিশ্বাস করি সেই দর্শন বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করে না, সেই দর্শন বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না। খুব দ্রুতই এই প্রেক্ষাপট চেঞ্জ হবে এবং বাংলাদেশের মানুষ তার সংস্কৃতির বলয় নিয়ে, হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতির শক্তি নিয়ে এই যে ডেভিল যারা আজকে রাষ্ট্রকে শাসন করছে, আমি বলবো তারা হচ্ছে ডেভিল, যারা রাষ্ট্রকে জিম্মি করলো, সেই ডেভিলদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। অনেক ধন্যবাদ। আমি একদমই শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমি তোমার কাছে, মানে তোমার কাছে তুমি কি আহ্বান করবা যে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বিশেষ করে আওয়ামী লীগ যারা এরকম একটা, সত্যি বলতে ওরা তো বেরো হতে পারছে না, যেই বের হচ্ছে তাকেই মামলা দিয়ে দিচ্ছে, হামলা করছে, পরিবারকে মারছে। তো এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু তারপরে অনেক নেতারা যারা বাইরে আছেন, বাইরে যেতে পেরেছেন, তাদের কাজ করারও সুযোগ আছে। তো তোমার কি মনে হয় মানে তোমার তাদের যে সব, আমাদের সবার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য তোমার, তুমি কি মানে, মানে কি বলতে চাও যে আমরা কিভাবে কালে একত্রিত হতে পারি? আমি অ্যাডভাইস বলবো না, বাট তুমি কি বার্তা দিতে হ্যাঁ, চাও? আমি আমি এইটুকু বলতে চাই উপাধি যে দেখুন, বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া থেকে উঠে এসেছিলেন জি। একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে। এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, জাতির মুক্তি এনে দিয়েছিলেন, জাতির স্বাধীনতা এনে দিয়েছিলেন। সৈয়দ আশরাফ ভাইয়ের একটি উক্তি নিশ্চয়ই মনে আছে, সবার দর্শকদেরও মনে করিয়ে দিতে চাই। আর হ্যাঁ, সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিল আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আসলে আওয়ামী লীগ একটি শক্তির নাম। আর সেই শক্তির জায়গা হচ্ছে, সেই শক্তির উৎস হচ্ছে অসাম্প্রদায়িকতা, সেই শক্তির উৎস হচ্ছে সাম্যের বাংলাদেশ, সেই শক্তির উৎস হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেই শক্তির উৎস হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমি বিশ্বাস করি আজকে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা হয়তো দেশের বাইরে আছেন, অনেকে জেলে আছেন, অনেকে লুকিয়ে আছেন, কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী যারা জয় বাংলা স্লোগান দিয়ে জীবন দেয়, যারা জয় বাংলা স্লোগান লিখতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়, যারা জয় বাংলা স্লোগান দিয়ে কারাগার বরণ করে, সেই শক্তিকে দামিয়ে রাখা আসলে ওই জাতির পিতা সেই কোটেশনটি বলতে চায়, তাদেরকে দাবিয়ে রাখা যায়। আমি বিশ্বাস করি শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের পক্ষের যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের মধ্যে নিশ্চয়ই একটি যোগাযোগ স্থাপন ইতিমধ্যে হচ্ছে। তারা একত্রিত হবে এবং নিজেদেরকে সুসংগঠিত করবে, সময়ের ডাকের অপেক্ষায় থাকা। আমাদের নিজেদেরকে নিরাপদে রেখে আমাদের দেশকে এই যে এদের হাত থেকে মুক্ত করবার জন্য শুধু ডাকের অপেক্ষায় থাকা, সময়ের অপেক্ষায় থাকা। নিশ্চয়ই আমি আমি শুধু বলবো না যে বঙ্গবন্ধু কন্যা ডাক দিবে, বঙ্গবন্ধু কন্যাই ডাক দিয়ে সমস্ত কিছু করবেন, আমি সেটিও বলতে চাই না। যে কেউ দেখবেন যে রুখে দাঁড়াবে, যে কারো মধ্য দিয়েই এই অপশক্তিকে রুখে দাঁড়াবে। তারা একজন আওয়ামী লীগের কর্মীর মধ্য দিয়েও আসতে পারে। আবার বঙ্গবন্ধু কন্যার জন্য তো সবাই আমরা মুখিয়ে আছি যে বঙ্গবন্ধু কন্যা কখন আমাদের ডাক দিবেন, কখন আমাদের বলবেন যে তোমরা রুখে দাঁড়াও। সেটির জন্য আজকে আমি বিশ্বাস করি বাংলাদেশের যদি 18 কোটি জনগণ থাকে, 16 কোটি মানুষ, আমি ওই 2 কোটি ওদের রেখে দিতে চাই, যারা বিএনপি জামাত এই এই পাকিস্তানি পন্থীদের ওদের ধরে রাখতে চায়। তাদের চেহারা তো আমরা দেখলাম,
এবার এই জুলাই আগস্টের মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ সেই অপেক্ষায় আছেন উপাধি, এবং আওয়ামী লীগের কর্মীরা সেই অপেক্ষায় আছে, আমাদের নারীরা সেই অপেক্ষায় আছে। আমাদের নারীরা নিশ্চয়ই এই শিকলবন্দি জীবনযাপন করতে চায় না, এই আফগানিস্তান পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে এই রাষ্ট্রটাকে পরিণত করতে চায় না। আমাদের শ্রমিক ভাইয়েরা নিশ্চয়ই এই কর্মহীন ভাবে তাদের সন্তানদের আবার ওই শিশু, যারা আমরা বলি যে শিশুদেরকে কাজে দিতে চায় না এর রোজগারের জন্য, নিশ্চয়ই তারাও ভাবছেন যে এই বাংলাদেশ কি তারা, আগের বাংলাদেশটি কেমন ছিল শেখ হাসিনার হাতে, এই বাংলাদেশটি কেমন। নিশ্চয়ই এই তুলনা করার সময় আসছে, সেই পর্যবেক্ষণও আর সাধারণ মানুষরা করছেন উপাধি। আমার মনে হয় খুব দ্রুতই আমরা সেই বিস্ফোরণটি দেখতে পাবো। অনেক ধন্যবাদ শাহিন, তুমি আমাকে অনেক সময় দিলা। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে তোমাকে কৃতজ্ঞতা জানাই, এবং তুমি ভালো থাকো। আবারও আমরা কথা হবে। তোমার 7ই মার্চ আসছে। আমরা শুনেছি যে পৃথিবীর অনেক দেশে এবং আমাদের এখানেও টরন্টোতেও তোমার সিনেমাটা প্রদর্শন হবে। আশা করছি সবাই খুবই আমরা আম, আশান্বিত যে এই সিনেমাটা কিছুটা হলো, এবং আমি দেখেছি অসম্ভব সুন্দর। বাচ্চাদের প্লাস বড়রাও, মানে আমি আমার পরিবার নিয়ে গেছিলাম। খুব সুন্দর সিনেমা। তো এই তো এভাবে আমরা কাজ করব। তোমার সাফল্য কামনা করছি। এখন তুমি একটু সমস্যা আছো, বাট এটা কেটে যাবে। আমরা হ্যাঁ, আলো সেটা আমি দেখতে বিশ্বাস পাবো। করি, জি। সেটা বিশ্বাস করি। আর মাইক, মাইক অনেক দেশে প্রদর্শিত হচ্ছে। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা দর্শকরা আছেন বিভিন্ন দেশে প্রবাসী আমাদের বাঙালি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে বলবো সন্তানদেরকে নিয়ে আপনারা মাইক দেখুন। মাইকটি 1975 পরবর্তী প্রেক্ষাপটে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন এই বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, ঠিক সেই মুহূর্তে একটি গ্রামীণ প্রেক্ষাপটে আমাদের শিশু কিশোরদের উপজীব্য করে 7ই মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত একটি চলচ্চিত্র। নিশ্চয়ই গ্রাম বাংলার সংস্কৃতিও যেমন আপনারা দেখতে পারবেন, আমাদের বর্তমান সময়ের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে চলছে, তারও কিছু চিত্র এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমি সকলকে আহ্বান জানাবো এই চলচ্চিত্রটি দেখবেন। আর দৃষ্টিকোণ একাত্তরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক অনেক কথা বললাম, অনেক দর্শক হয়তো আহ, মনে হতে পারে এলোমেলো কথা, আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে দিচ্ছি। আসলে মানসিকভাবে আমরা কেউই আসলে ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে। নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা। আহ ধন্যবাদ শাহিন। এলোমেলো কথায় কোনো অসুবিধা নাই, আমি সঞ্চালক হিসেবে অনেক এলোমেলো কথা বলি। আমরা অর্গানিকলি কথা বলি। তো এলোমেলো কথাতে কোনো অসুবিধা নেই। তুমি ভালো থেকো। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। আমাদের দর্শকের আমার অতিথির কথা আপনাদের কিছুটা হলেও চিন্তা করার সুযোগ তৈরি করে দিবে, এবং আমরা চলুন আমরা ভাবি আমাদের আসলে করণীয় কি। এই যে অগ্নিঝরা মার্চ, আজকে মার্চের প্রথম দিন, এই দিনটা আমাদের জন্য, এই মাসটাই আমাদের জন্য ভীষণ ভাবে একটা, আমরা এখান থেকে আমরা আমাদের অস্তিত্ব, আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ প্রক্রিয়াটা শুরু করেছিলাম। এই দিনে, এই মাসে আমরা প্রচুর রক্ত ঝরিয়েছি। এত কষ্টে, এত ত্যাগে অর্জিত স্বাধীনতা আমরা এভাবে বৃথা যেতে দিতে পারি না। চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা আসলে সংখ্যাগরিষ্ঠ। আমাদের এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। সত্য বিভেদ, বিভাজন ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার দেশটাকে ফিরিয়ে আনি কতগুলো জঙ্গির হাত থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।